আচ্ছা ঠিক। হ্যাঁ হ্যালো। জি স্যার। ওকে, তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে? হুম। 63, অনলি 63। আচ্ছা, তোমাদের কি এমনিতে কোনো স্পেশাল কোনো কিছু কোয়েরি আছে রিগার্ডিং দ্য রিটেন এক্সামিনেশন অর ভাইভা আর ওরাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন? আমাদের ভাইভাটা অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটা যদি বলতেন। আচ্ছা, ভাইভাটা, হ্যাঁ তাহলে আমি ভাইভাটা বলবো, ঠিক আছে। রিটেন তো প্রিভিয়াস কোশ্চেন দেখে তোমরা প্রিপারেশন নিচ্ছ না? হুম। আমাকে কি শুনতে অসুবিধা হচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে না? এটা অ্যাকচুয়ালি ক্লাসটা কিন্তু কোনো পড়ানোর জন্য না, জাস্ট ডিসকাশন ক্লাস একটা। হুম। তো তোমরা রেসপন্স করবা, নতুবা আমি বুঝতে পারবো না। ওকে স্যার। ওকে, আমি কি আর একটু অপেক্ষা করব নাকি আর কেউ জয়েন করে কিনা দেখবো? অনেকে অনেকটা সময় তো চলে গেল, কেউ তো আর জয়েন করতেছে না তেমন একটা। 105 জন আছে তোমরা। হুম। তো সিলেবাসটা তো সবাই জানো না? এই তোমরা কি শুনতে পাও? হ্যালো, ইয়েস স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, স্যার। হ্যাঁ দেখো, প্রথম হচ্ছিল আমরা জি স্যার। হ্যাঁ ওকে, প্রথম হচ্ছিল আমরা দেখো তোমাদের রিটেনে পেপার ওয়ানে দেখো গ্রুপ এ এবং গ্রুপ বি থাকে না? গ্রুপ এ তে কি থাকে দেখো? সেল বায়োলজি, জেনারেল হিস্টোলজি, জেনারেল এমব্রায়োলজি এন্ড জেনেটিক্স, জেনারেল অ্যানাটমি, বেসিক প্রিন্সিপাল অফ অ্যানাটমি অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং। যদিও এই জায়গাটা থেকে তেমন একটা কোশ্চেন আসে না। হুম, ঠিক আছে। তাহলে এই পুরাটা হচ্ছিল গ্রুপ এ। হ্যাঁ, আর গ্রুপ বি তে সিএনএস এন্ড আইবল এন্ড হেড এন্ড নেক উইথ রেসপেক্টিভ হিস্টোলজি এন্ড এমব্রায়োলজি। এটা হচ্ছিল আমাদের পেপার ওয়ানে থাকতেছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। পেপার টু তে দেখো কি থাকতেছে? গ্রুপ এ তে থাকতেছে অ্যাবডোমেন এন্ড ইনফেরিয়র এক্সট্রিমিটি, এন্ড গ্রুপ বি তে থাকতেছে থোরাক্স এন্ড সুপিরিয়র এক্সট্রিমিটি। অবশ্যই প্রত্যেকটার সাথে তোমার রেসপেক্টিভ হিস্টোলজি বা সিস্টেমিক এমব্রায়োলজি আর গ্রস মিন্স হচ্ছিল তোমার যে বিসারা গুলো আছে, তোমার যে ডিসেকশন গুলো আছে, ওই জিনিসগুলা তোমাদের এখানে থাকতেছে। এটা হচ্ছিল পেপার টু, রিটেন। হ্যাঁ, তো মার্কস ডিস্ট্রিবিউশন কিরকম থাকে? গ্রুপ এ তে এসিকিউ থাকে হচ্ছিল 35, গ্রুপ বি তে থাকে 35 এন্ড এমসিকিউ থাকে 20, আর ফর্মেটিভ হচ্ছিল 10। হ্যাঁ, ফর্মেটিভ মার্কসটা আমরা দেই হচ্ছিল তোমাদের কার্ড এবং টার্ম ফাইনালের যে রেজাল্ট, ওই রেজাল্টের সাথে আমাদের একটা ফর্মুলা আছে, ক্যালকুলেশন করে আমরা দিই। অনেকে 10-এ 10ও পায়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছিল পেপার ওয়ান এবং পেপার টু। 200 টোটাল রিটার্ন হচ্ছিল 200।
এখন ওরাল বা প্র্যাকটিক্যালে আছে আমাদের 300, আমরা একটাকে বলি সফট পার্ট আর একটা হচ্ছে হার্ড পার্ট। হ্যাঁ, 150 করে 150। এর মধ্যে ওরাল পার্টে থাকে 75 আর প্র্যাকটিক্যাল পার্টে থাকে 75 করে। তোমরা যদি সফট পার্টে, ওরালটা তো আমি পরে কার্ড দেখাবো, একটা ভাইবা কার্ড দেখাবো। প্র্যাকটিক্যালটা যেটা 75 থাকে, এখানে দেখো অসপি বা স্পটিং যেটাকে আমরা বলি, অবজেক্টিভ স্ট্রাকচারাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, ওইটাতে থাকে হচ্ছিল 30। 15টা স্টেশন থাকে, 2 করে মার্ক, 2 মার্কস ইচ স্টেশন কে 2 মার্কস, and 15 into 2 equal to 30। তো স্পটিং এ 30 তোলা যায় কেউ যদি তার টপিকসটা বা সাবজেক্টটা বা কার্ড গুলা যদি পড়া থাকে, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছিল দেখো এখানে শর্ট পার্টে একটা আছে ডিসেকশন, না? ডিসেকশনে এখানে আছে একটা ডিসেকশন, না? এই ডিসেকশনে থাকে হচ্ছিল 30। এই ডিসেকশনে আমরা কি বলি, একটা এরিয়া দেই, না? যেরকম ধরো কাউকে দিলাম ব্যাক অফ দ্য থাই, কেউ হয়তো ফিমোরাল ট্রায়াঙ্গেল, হ্যাঁ, কিউবেটাল ফুসা, এক্সিলা, নেক, হ্যাঁ, ফ্রন্ট অফ দ্য নেক, অথবা আসতে পারে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ঠিক আছে, ধরো তুমি কেউ একজন ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পেলা, তুমি কি কোশ্চেন মানে কি কোশ্চেন এক্সপেক্ট করো বলো তো, একজন বলো। রাগিব আসছে? আচ্ছা বলো, কে বলতেছিল বলো। Layers of abdominal wall. Steps of dissection of anterior abdominal wall. হুম, আচ্ছা এটা তারপর স্যার লেয়ার কি কি আছে, কি কি মাসেল আছে, ওগুলোর ফাংশন। হুম, আচ্ছা ঠিক আছে, মোটামুটি হয়েছে। আমরা কিন্তু বলছি ডিসেকশন, তো আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করব স্টেপস অফ ডিসেকশন, ইনসিশন। হ্যাঁ, তুমি ইনসিশনটা কি দিবা? সবসময় মনে রাখবা, কোনো কিছু যদি তোমার ডিসেকশন লেখা হয় তাহলে তোমার একদম ইনসিশন থেকে শুরু করতে হবে। তো ইনসিশন থেকে শুরু করবা। তুমি ইনসিশন কিভাবে দিবা এটা যদি টিচার জিজ্ঞেস করে, তুমি প্রথমত আমরা তোমাদেরকে একটা ডিসেকশন বলে দিই, যে বলি যে তুমি দেখতে থাকো, তোমার ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা পড়ছে, তুমি বডির কাছে যাও, তুমি দেখতে থাকো। আমরা দুজন দুজন করে কল করি স্টুডেন্ট, একজনকে ভাইভাতে বসাই ওরালে, আরেকজনকে আমরা ডিসেকশনে পাঠিয়ে দিই, যে বলি যে তোমার এটা পড়ছে, ধরো সাপোজ ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পড়েছে, তুমি এটা দেখতে থাকো, বডিতে দেখতে থাকো, কি কি স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে তুমি আইডেন্টিফাই করতে থাকো। কারণ মার্কস কিন্তু এখানে 30, বিশাল মার্কস। হ্যাঁ, আমরা 28 পর্যন্ত দেই, ঠিক আছে। তো 30-এ 18-তে পাস মার্ক আসে। তো এখানে তুমি ওই যে ইনসিশনটা বললা, আরেকজন কে বললো যে লেয়ার্স গুলা কি কি আছে, তুমি সেটা বলবা তোমাকে যদি জিজ্ঞেস করা হয়। এখন তুমি ধরলা যে এটা এক্সটার্নাল অবলিক, এটা ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস, এটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, তুমি বলে যাচ্ছ, তখন তোমার কোশ্চেন হয়তো জিজ্ঞেস করতে পারবা যে হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য মাসল ফাইবার, কোন দিকে যাচ্ছে মাসল ফাইবারের ডিরেকশন, তাহলে ওইটা দেখে তুমি চিনেছ, তাহলে ওই জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে। ওকে, তো এরকম ভাবেই আমাদের ডিসিশন গুলা, কোশ্চেন গুলা এগিয়ে যায়, ইনক্লুডিং ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এখানে ইন্টেরিয়র ওয়াল হলে রেক্টার শীট ফরমেশন, এইভাবে আমাদের হয়। পরীক্ষাগুলো হয়। তারপর যা ডিসেকশনটা শেষ হলো তাকে আমরা কোথায় ডাকবো? রেডিওলজিতে ডাকবো। হ্যাঁ, রেডিওলজিতে আমরা তাকে একটা এক্সরে দিব, দিয়ে তাকে আমরা জিজ্ঞেস করব তুমি বলো কি পেয়েছো, বা আমরা এক্সরে ফিল্মটা দিয়ে বলবো তুমি এটা হ্যাঁ অ্যাডজাস্ট করো, হ্যাঁ লাইট জ্বালাও বা কি, এভাবে তুমি ভিউ বক্সে এটা লাগাও। তাহলে ভিউ বক্সে দিয়ে তুমি কিন্তু প্রথমে নাম বলবা এটা কিসের এক্সরে, একদম কমপ্লিট নাম বলবা। অনেকে দিয়ে বলে যে স্যার এটা চেস্ট এক্সরে, না তুমি বলবা দিস ইজ এ প্লেন এক্সরে। আমরা কিন্তু তোমাদেরকে কোনো কন্ট্রাস্ট এক্সরে দেই না,
যদিও সিলেবাসে আছে কিন্তু আমরা এটা প্র্যাকটিস করি না। কন্ট্রাস্ট এক্সে দেই না। কন্ট্রাস্ট হচ্ছিল যেগুলোতে ডাই ব্যবহার করে করা হয় ওগুলো হচ্ছিল কন্ট্রাস্ট এক্সরে। ওকে, তাহলে আমরা তোমাদেরকে দেই প্লেন এক্সে। সাপোজ কারো যদি চেস্ট এক্সরে বলে তাহলে তোমাকে বলতে হবে দিস দ্য প্লেন এক্সরে অফ চেস্ট, অবশ্যই ভিউটা বলবা পিএ ভিউ। তখন তোমাকে টিচার যেটা তোমাকে দেখাইতে বলে, যে স্ট্রাকচারটা দেখাইতে বলে, তুমি তখন ওই স্ট্রাকচারটা আইডেন্টিফাই করবা, সাথে কোনো কোনো ক্ষেত্রে ক্লিনিক্যাল বা তার ফর্মেটিভ এলিমেন্টস বা আইডেন্টিফিকেশন কি দা ফর্ম হলো ওই ধরনের কোশ্চেন গুলো আসতে পারে। তাহলে সফট পার্টে প্র্যাকটিক্যালে দেখো স্পটিং এ 30, ইউ ক্যান গেট 30 আউট অফ 30 তুমি যদি পারো। অতএব এই জিনিসটাতে ভুল করা চলবে না। এখন তুমি জিজ্ঞেস করতে পারো স্যার অসপি কোথা থেকে পড়বো, ঠিক না? অসপি কোথা থেকে পড়ার দরকার জি নাই। স্যার। তুমি যদি ভিসারাটা চিনো, সাপোজ আমি তোমাকে লিভার দিলাম, লিভারে পোর্টা হেপাটিসে একটা ফ্ল্যাগ মার্ক এরিয়া দিলাম, ঠিক আছে, বা একটা ফ্ল্যাগ দিয়ে রাখলাম পোর্টা হেপাটিসে লিভারে। এখন আমি তোমাকে কোশ্চেনটা কেমন হইতে পারে, সাচ as identify the flagged marked area. Okay, what are the structure passes through it? এই তো সিম্পল, কারণ তুমি আইডেন্টিফিকেশন করছো। সাধারণত আইডেন্টিফিকেশনটা ঠিক হলে আমরা কোশ্চেনের ওয়েট অনুসারে হাফ থেকে 1 মানে 1 আমরা পুরা মার্কটা দিয়ে দিই। আর হোয়াট আর দ্য স্ট্রাকচার পাসেস থ্রু ইট, তুমি এটা লিখলা কি কি এই পোর্টা হেপাটিস দিয়ে পাস করে। হ্যাঁ, তোমাকে সাপোজ দেওয়া হলে স্পাইনাল কর্ড দেওয়া হলে আইডেন্টিফাই দ্য সাপ্লাইড স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে স্পাইনাল কর্ড দিলে তুমি বলবা এখানে কি আছে। তো তুমি কি কি বলবা বলো তো, একটা স্পাইনাল কর্ড দিলে একজন আমাকে বলো। স্যার স্ট্রাকচার বলবো অ্যান্টেরিয়র মিডিয়ান স্যার হচ্ছে ফিশার, পোস্টার মিডিয়ান সালকাস, এরপর স্যার আউটার হোয়াইট ম্যাটার, ইনার গ্রে ম্যাটার। না, ধর আমি কোশ্চেনটা বললাম আইডেন্টিফাই দ্য সাপ্লাইড অর্গান অর সাপ্লাইড স্ট্রাকচার, হ্যাঁ, রাইট ডাউন ইজ কমেন্সমেন্ট এন্ড টার্মিনেশন উইথ বনি লেভেল। কি বলবা বলো তো? This is the hemisection of spinal cord. না, আমরা অস্পিতে হেমিসেকশন দিলে তুমি কি চিনবা? হেমিসেকশন মাইক্রোস্কোপে ছাড়া চিনা যাবে? Only a model দেওয়া থাকবে? Is the model of না, আমি This is the বিছানায় spinal cord with meaning this. স্যার Spinal meaning this. হ্যাঁ, গুড, আমি ওইটাই শুনতে চাচ্ছি। দ্য সাপ্লাইড ভিসারা, হ্যাঁ, বা স্ট্রাকচার ইজ স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস। এখন কেউ যদি আরো কিছু লিখতে চাও, portion of the root of the spinal nerve, কারণ আমরা কিন্তু এটা সামনে এবং পিছনে চিনি কি দিয়ে, রুট দিয়ে। একটা ডর্সাল রুট আছে, একটা ভেন্ট্রাল রুট। এই দুইটা রুটের মধ্যে ডিফারেন্স কি বলতে পারবা কেউ? ডরসাল রুটে গ্যাংলিয়া থাকে। ডর্সাল রুটে গ্যাংলিয়া থাকবে, ঠিক আছে। তাহলে তুমি এইভাবে এটা আইডেন্টিফাই করলা। তারপর তোমাকে বলছে কমেন্সমেন্ট, কোথায় থেকে এটা শুরু হইতেছে, বনি লেভেল দিয়ে, কোথায় শেষ হচ্ছে। তো তুমি যদি বলো ইট ইজ এ কন্টিনিউশন অফ মেডুলা অবলঙ্গাটা, এই ক্ষেত্রে আমরা মার্কটা তোমাকে দিব না, যদিও তোমার আনসারটা ঠিক। যখন বনি লেভেল বলবো তাহলে তুমি ফোরামেন ম্যাগনামই দাও, এট দ্য লেভেল অফ ফোরামেন ম্যাগনাম। ওকে, আরেকটা হচ্ছিল তুমি কি করতে পারো বলো তো, টার্মিনেশন বললে নাম্বার 2 Adult আর হচ্ছে তার হ্যাঁ, children এর ক্ষেত্রে আলাদা দুইটা। নাম্বার 2 হ্যাঁ। স্যার চাইল্ডের জন্য নাম্বার 3 বলবো। হ্যাঁ, নাম্বার 3 বা 4, আর হচ্ছে হলো লোয়ার বর্ডার অফ দ্য নাম্বার 1 একটু দিলি অ্যাডাল্টের ক্ষেত্রে। তুমি তো হিসাবে লিখবানি কেস অফ অ্যাডাল্ট কোনটা, ইন অ্যাডাল্ট এত লেভেল, মানে কাটাকাটি কম করবা আর একদম পেঁচাই লিখো না। আমরা অসপি খাতাটা দেখো অনেক মার্ক, আমাদের তোমাদের এই প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ যেতে যেতে একদম বিকাল হয়ে যায়। সো অসপি খাতাটা আমাদের ওদিনই ক্লোজ করে ফেলতে হয়, আমাদেরকে এক টানের উপরে দেখতে হয়। তাহলে তুমি যদি লেখাটাকে বেশি পেঁচায় লিখো তাহলে আমাদের একটু পড়তে কষ্ট হয়, ওই ক্ষেত্রে আমরা না বুঝতে পারলে তোমার জন্য নেগেটিভ মার্কিংটা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার হার্ড পার্টে দেখো
এখানে আমি কার্ড দেখাবো পরে, এখানেও আসছে তোমার ওরাল আসছে, ওরালটা আমরা পরে কি থাকবে, প্র্যাকটিক্যালে দেখো, প্র্যাকটিক্যালে থাকবে অস্পি না, অস্পিতে হার্ট পার্টে কি কি থাকে কারো কোনো ধারণা Bones আছে? আর bones, বোনসের উপরে স্যার চক মার্ক করে রাখবে। side delamination, জয়েন্ট attachment, টাইপ এখন হার্ট পার্টের যেটা, এটা একটা বড় একটা অংশ কিন্তু জুড়ে আছে তোমার স্লাইড, হ্যাঁ, হিস্টোলজি স্লাইড। তাহলে তোমার 6টা বা 7টা যদি তোমাকে বোনস দেওয়া হয়, বোনস দিলে তো তুমি পারবাই, ঠিক আছে, চকমার্ট এরিয়া হোক, হোয়াট আর দা তোমার এই কোনো কিছু ফোরামেন হোক, ওই জিনিসগুলো তুমি পারবা, হ্যাঁ। এখন তোমার স্লাইডটা কিন্তু তোমাকে চিনতে হবে, ওই স্লাইডও কিন্তু 2 নাম্বার, এবং ওই স্লাইডের ক্ষেত্রে কি করতে হয়, আইডেন্টিফাইং পয়েন্টটা লিখতে হয়, এবং স্লাইডটা কি, দ্য সাপ্লাইড স্লাইড ইজ সাচ এস ট্রাকিয়া। তাহলে আইডেন্টিফাইং পয়েন্ট কি, তুমি ওইভাবে লিখতে পারো। এখানে কিছু ফিগার থাকতে পারে, ফিগার দিয়ে লেবেলিং করে থাকতে পারে, এ বি সি, হ্যাঁ, আইডেন্টিফাই দা ফিগার লেবেলড অ্যাজ এ বি সি, এরকম 2টা 3টা 4টা এরকম থাকতে পারে। আরেকটা জিনিস থাকে, ওটা কোনটা বলো তো, যেটা এতদিন তোমরা বিভিন্ন কার্ড বা টার্মে পেয়ে আসো নাই, এখানে একটা থাকবে, বলতে পারবা? আমরা বলি স্টেশন প্রসিডিউর, ঠিক আছে। তো স্টেশন প্রসিডিউরটাতে সাধারণত আমরা একটা এটা 2টা স্টেশনের সমান, মানে 4 মার্কস, হ্যাঁ। আমরা একটা স্টেশন প্রসিডিউরে আমরা তোমাদেরকে একটা স্লাইড দেই, দিয়ে বলি যে প্লেস ইট আন্ডার দ্য লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তাহলে যখন তুমি লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপের নিচে তুমি এটা প্লেস করবা, প্লেস করে তোমার পাশে টিচার দাঁড়িয়ে থাকবে, এবং দাঁড়িয়ে থাকার পর তোমাকে জিজ্ঞেস করবে, তোমার যখন হয়ে যাবে তখন তুমি বলবা যে ম্যাডাম বা স্যার এটা কমপ্লিট, আই হ্যাভ প্লেসড দ্য স্লাইড আন্ডার দ্য লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তখন টিচার দেখবে যে তোমার ফোকাসিংটা ঠিক, যে তুমি স্লাইডটা কিভাবে বসাচ্ছ। স্লাইডে কিন্তু একটা কভার স্লিপ থাকে, থাকে না? এই কভার স্লিপটা কি উপরে থাকবে না নিচে থাকবে? উপরে উপরে থাকবে। উপরে থাকবে। তাহলে তুমি এটা দেখছো কিনা এটা টিচার বুঝবে, কিভাবে বুঝবে, তুমি এক হাতে স্লাইড নিয়ে আরেক হাতে আঙ্গুল দিয়ে এটা ফিল করবা। তাহলে এটা টিচার তোমাকে কিন্তু অবজার্ভ করতেছে, 0.5 সে মার্ক করে ফেলছে, ঠিক আছে। তারপর তুমি এটা স্টেজে বসালা, ক্লিপিংটা ঠিক মতো করতেছো কিনা। তারপর তুমি অবজেক্টিভ 10 বা 10, হ্যাঁ, এই 10 বা 40 মার্কসে তুমি এটা দেখতেছো কিনা। তো এই যে ফোকাস এখন টিচার যদি যায় তোমাকে বলবে যে কি পেয়েছো, তুমি বললা যে স্যার বা ম্যাডাম লিভার পেয়েছি। কেন লিভার বললা? তখন তুমি দেখাও, যে বলবে যে হ্যাঁ তুমি যেটা পাইছো লিভার। তুমি বললো হয়তো পোর্টাল ট্রেড বললা বা কিছু একটা বললা, হেক্সাগোনাল স্ট্রাকচার, তাহলে তোমাকে এটাকে দেখাইতে বলবে, প্লেস করো, শো মি। তাহলে তোমার একটা দুইটা দেখাবে, ওখান থেকে একটা দুইটা কোশ্চেন করবে, তোমার এটা শেষ, লাইক স্লাইড। আর প্র্যাকটিক্যাল খাতাটা অলরেডি আশা করি তোমরা করে ফেলছো, হয়তো সাইন বাকি আছে, হ্যাঁ। এটা 5 মার্কসের মধ্যে 4 থেকে 5-এর ভিতরেই সবাই পায়, ঠিক আছে। ম্যাক্সিমামে আমরা 5-এ 5 দিই, যদি খুব খারাপ না করে আর কি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছিল ভাইবা বা প্র্যাকটিক্যাল 300। তাহলে 200-এ গেছে রিটেন, 300 ভাইবা বা প্র্যাকটিক্যাল, হলো 500-এ পরীক্ষা। ওকে, এখন এর যে মানে সামারাইজ করলে দেখো কিরকম হচ্ছে, রিটেনে 200, ভাইবা বা প্র্যাকটিক্যালে হচ্ছিল 300। ওকে,
ভাইভাটাতে রিটেনে যেরকম পেপার 1 এবং পেপার 2 থাকে, ভাইভাতে থাকতেছে হলো সফট পার্ট এন্ড হার্ড পার্ট। হ্যাঁ, যারা রেগুলার আইটেম কার্ড সব ক্লিয়ার করেছো 20-এ, তারা আমরা 17, 18, 17 থেকে 20 পর্যন্ত আমরা দিয়ে থাকি। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু একটা খুব মানে কি বলো সলিড মার্ক তোলার একটা জায়গা। এই যে অসপি, হ্যাঁ, দুইটা ক্ষেত্রে কিন্তু সলিড মার্ক। এখানে একটা অসপি আছে, এখানে একটা 60, 30, 30, 60 আর 20, 20, 80। এই 80-তে তুমি যদি একটা স্টুডেন্ট রেগুলার থাকে এবং প্র্যাকটিক্যাল খাতা 5 সহকারে, হ্যাঁ, একটা স্টুডেন্ট যদি থাকে এই প্র্যাকটিক্যাল খাতা 5, এই 85 কিন্তু পায়, 85-এ 85 পায়, যারা প্লেস করে তারা পেয়ে যায়। ঠিক আছে, তো হ্যাঁ, এখানে এটা হচ্ছিল রিটেনের আনসার গুলা একদম স্পেসিফিক লিখবা, যেটা চাইছি সেটা। দেখো তোমরা একটা জিনিস দেখো, কিছুদিন আগে পরীক্ষায় তোমরা লিখছো অ্যামনিওটিক ফ্লুইড ইজ এসেনশিয়াল ফর গ্রোথ অফ দ্য ফিটাস। দেখো তো এই উত্তরটা ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার, অনেক কিছু পয়েন্ট বাদ দিয়েছে স্যার। বাদ দিচ্ছে, এই যে কি আছে কার্বন ডাই অক্সাইড, এগুলা ভুল ওয়াশ স্যার। প্রোডাক্ট, এরা কারা নিবে? স্যার এটা প্লাসেন্টা দিয়ে স্যার পাস হবে। প্লাসেন্টা দিয়ে পাস। প্লাসেন্টা দিয়ে পাস হবে। তুমি কি এই জিনিসগুলা লিখবা? এটা লিখলে ওই খাতা কোনো টিচারে পড়তে মন চাবে? হ্যাঁ, ফ্লুইড মেইনটেইন সেল বলুন, কোন সেল বলুন? ফ্যাসিলিটেট সেল ডিভিশন। ভুল স্যার। মানে কি এরকম উত্তর লিখলে কি মানে তুমি তো মনে করবে যে হ্যাঁ আমি তো আনসার দিয়ে আসছি, স্যার মার্ক দিল না, ঠিক না? তাহলে তুমি একটু কনসিয়াস হও, মাথাটা ঠান্ডা রেখো এবং পরীক্ষার আগের রাতে একটু ঘুম দিও। হ্যাঁ, ঘুম দিলে কি হবে, মাথাটা যদি ঠান্ডা থাকে তাহলে অ্যাংজাইটিতে না ভুগলে কিন্তু এই ধরনের এত গ্রস মিস্টেক গুলো করবে না। পরেরটা দেখো, উনি কি লিখছেন একটু পরে দেখো, among two embryonic cavity amniotic fluid remain closely attached, আমি বুঝলাম না কি জিনিস, to the fetus by communicating with the fetus by placenta membrane and কি লিখলো umbilical cord. Now as there is a close connection between the two, মানে এটা কি হইলো কিছু? না স্যার, এটা কিছু হয়নি। হ্যাঁ, তাহলে এবার যে খাতাগুলো আমি দেখেছি 80% এই ধরনের আনসার দিছো তোমরা। ঠিক আছে, এটা দেখো ও কি লিখছে, মানে আমরা কিন্তু বেশি পয়েন্ট চাই, ও একটু ডেসক্রিপশন দিয়েছে, নরমাল ভ্যালু কতটুকু থাকে, একটা কথা লিখছে দেখো, সিমেট্রিক্যাল গ্রোথ অফ দ্য ফিটাস, এটা তো খুব ইম্পর্টেন্ট কথা লিখছে। লাং ডেভেলপমেন্ট বা ম্যাচুরেশনে কিন্তু সে হেল্প করে। ঠিক আছে, প্রটেক্ট এগেইনস্ট ইনফেকশন, এটা প্রোটেকশন করে। তারপর আমরা যেটুকু প্রোটেকশন এগেইনস্ট দ্য ফিজিক্যাল ট্রমা, অ্যাকচুয়ালি এটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, এই হিসাবে ফিজিক্যাল ট্রমা হিসাবেও আমরা দিতে পারি। ঠিক আছে, তাহলে ও কিন্তু ঠিক লিখছে, মোটামুটি। সব তো আর একদম 100% হবে না, ও ঠিক লিখছে। তাহলে এরকম অনেকে ভালোটা লিখে। তারপর দেখো আমি আরেকটা দেখাই, এটা হচ্ছিল কি রেজাল্ট অফ ফার্টিলাইজেশন, ঠিক না? কি লিখছে ও? না, phases of fertilization. ফেজেস অফ ফার্টিলাইজেশন। হ্যাঁ, ফেজেস অফ ফার্টিলাইজেশনের মধ্যে দেখো পেনিট্রেশন অফ দ্য কর্নার রেডিয়াটা ও ঠিক লিখছে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু বইতে ছবিতেই দেওয়া আছে, কিন্তু দেখো অন্যরা কি করছে, ও 3টা পয়েন্ট লিখছে না, অন্যরা কি করছে? এই যে দেখো ফেজেস অফ ফার্টিলাইজেশন কি লিখে বসে আসছে,
হ্যাঁ, ট্রান্সপোর্ট অফ স্পার্ম, ট্রান্সপোর্ট অফ ওভাম, ফিশন অফ দ্য গ্যামেট, হ্যাঁ, বেরিয়ার প্রোটেক্ট কি লিখছে, পেনিট্রেশন অফ দ্য, তারপর আসছে এইভাবেই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার দিচ্ছে, নাম্বার ম্যাক্সিমাম লিখছে, ম্যাক্সিমাম লেখার কারণে কি হয়েছে, কাটা গেছে। তোমার যদি ফার্টিলাইজেশন নাই হয় তাহলে কি ফেজেস অফ ফার্টিলাইজেশন হবে? আর ফার্টিলাইজেশন হইতে হইলে যে ট্রান্সপোর্ট অফ স্পার্ম, স্পার্মোটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস এইসব লিখে বলে ফেলছে, সেগুলো কি হইতে হবে? হবে না তো। তাহলে তো এই আনসার গুলা কিন্তু একদম ছাক্কা মারছিল, কেউ কাটার মতো না, তুমি যদি ওই আগের মতো 3টা লিখতা। ঠিক আছে, এটা দেখো ফেজেস অফ ফার্টিলাইজেশন দিছে, এন্ট্রি অফ মেল স্পার্ম ইনটু দ্য ফিমেল জেনিটালিয়া, এটা কোনো কথা হইল? হ্যাঁ, এন্ট্রি অফ মানে এই জিনিসগুলা যাতে না হয়, তোমরা মানে আমার কাছে এই অল্প কয়টা উদাহরণ ছিল, এই জন্য আমি এটা তোমাদেরকে দেখাইলাম। ঠিক আছে, তাহলে আমার কথা হচ্ছিল তুমি লিখো, স্পেসিফিক লিখো, 5টা পয়েন্ট আছে, 2টা লিখো, আমার বাড়ানোর দরকার নাই, অ্যানাটমিতে বাড়ানোর কিছু নাই, আল্লাহ তাআলা যা দিয়ে দিচ্ছে তুমি সেটাই লিখো। ঠিক আছে, সো তুমি রিটেনের আনসার গুলার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে জেনে তারপর লিখো, আমার যে কতটুক লিখতে হবে। ঠিক আছে, এটা নন ডিসজাংশন কি লিখছে, এটা আমি কেন কাটলাম দেখো তো। Non-disjunction in meiosis cell division result in trisomy and monosomy because meiosis cell division is essential. এটার ক্ষেত্রে আমি এই এসেনশিয়াল কি এসেনশিয়াল না ওইটা আমার দরকার আছে। ফর কনস্ট্যান্ট ক্রোমোজোম ইন অল লিভিং অর্গানিজম, আমাদের সাহিত্য কিছু না। মিয়োসিস সেল ডিভিশন occurs in germ cell to produce haploid gamete. If non-disjunction occurs, the gamete cell will be diploid, এটা আমি পড়তে পারতেছি না, instead of haploid. Then trisomy occurs. If there is no haploid, no diploid, and no chromosome, এগুলো কোনো সেন্টেন্স হয়? হ্যাঁ, নন ডিসজাংশন কি বুঝো? স্যার ক্রোমোজোমস হচ্ছে মিয়োসিসের টাইমে স্যার প্রপারলি ডিভিশন হয় না, মানে স্যার মানে ডিভিশন হয় প্রপারলি কিন্তু স্যার দুই দিকে ঠিকমতো স্প্লিট হয় না স্যার। স্প্লিট এই টার্মটি আমরা চাই। ঠিক আছে, অ্যানাফেজ, ডিউরিং অ্যানাফেজের সময় সিস্টার ক্রোমাটিড, কথাটা বলতে হবে সিস্টার ক্রোমাটিড মুভস টু দ্য অপোজিট পোল বাই স্প্লিটিং এট দ্য সেন্ট্রোমিয়ার, কারেক্ট? তাহলে এই যে এই কথাটুকু আমি চাইতেছি, যদি সে স্প্লিট না হইতে পারে তাহলে 2 of the sister chromatid moves to the same pole বা one pole resulting in extra number of chromosome। তাহলে আমার আনসারটা তো হইতে হবে ওইভাবে। তুমি ফেজে কোনো নাম লিখলে না, কখন হইতেছে, কোন জায়গায় ডিভিশন, তাহলে তুমি এটা নাম্বার পাবা না। ঠিক আছে, এখন রিটেনের কোশ্চেনটা দেখো। তোমরা যারা আমাদের এখানে টার্ম এবং কার্ড ফাইনাল দিয়ে আসছো, আমরা 6টা থেকে তোমাদেরকে 5টা লিখতে বলি, ঠিক না? প্রফেশনাল কোশ্চেনে তুমি, হ্যাঁ প্রফেশনাল কোশ্চেনে তুমি 5টি আনসার করবা, কিন্তু তোমার কোশ্চেন থাকবে কয়টা? 7টা থাকবে। ঠিক আছে, একটা বেশি থাকবে। সো তোমার অপশন কিন্তু প্রফেশনাল পরীক্ষাতে একটা বেশি, এটা একটা প্রফেরি কোশ্চেন। ঠিক আছে, তাহলে তোমার 2টা অপশন তুমি এখানে মানে বেশি, মানে একটা অপশন বেশি পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই যে গ্রুপ এ তে যেরকম 7টা, গ্রুপ বি তেও ঠিক 7টা থাকতেছে। এই 7টা থেকে তুমি আনসার করবা কয়টা? 5টা। একটা জিনিস মনে রাখবা শুধু, যেই কোশ্চেনের মধ্যে বলা থাকবে ইউজ ডায়াগ্রাম, ওইটা মিন্স তোমার ডায়াগ্রাম দিতেই হবে, ওইটা ডায়াগ্রাম ছাড়া ওইটা আনসার হবে না। হ্যাঁ,
দেখো এই যে উপরে লেখা আছে ইউজ ডায়াগ্রাম, যেটা তো বলবে ডায়াগ্রাম, ওইটা ডায়াগ্রাম ইজ এ মাস্ট। অন্যটার মধ্যে তুমি ডায়াগ্রাম দিতেও পারো, না দিতে পারো। তবে হ্যাঁ, অ্যানাটমি প্রত্যেকটা কোশ্চেনই ডায়াগ্রাম সে ডিমান্ড করে, ঠিক আছে? এই জন্য এগুলা তো তোমার ডায়াগ্রাম দিতে হবে না। যেরকম বলছে ফেসিয়াল আর্টারিস টর্সাস, ইনফ্লামেশন অফ দ্য প্যারাটিড গ্ল্যান্ড ইজ পেইনফুল, হ্যাঁ, প্যারিমিডাল ট্র্যাক্ট ইজ কল্ড প্রজেকশন ফাইবার, এইসবের ক্ষেত্রে তোমার কোনো ডায়াগ্রামের দরকার নাই। কিন্তু অন্য যেগুলো টেস্টগুলা, ওগুলার ক্ষেত্রে তুমি ডায়াগ্রাম দিতে পারো যদি অ্যাপ্রোপ্রিয়েট তুমি মনে করো। ওকে, যেরকম ধরো 9 নম্বর কোশ্চেনটা, describe the boundary and content of the middle ear cavity। তুমি বাউন্ডারি লিখলা, কন্টেন্ট লিখলা, তাহলে কিন্তু এটা ডায়াগ্রাম চাই নাই, কিন্তু অনেকেই দিবে। তাহলে তুমি কেন দিবা না? তাহলে যাই দিবে সে তো নিশ্চয়ই 1 নাম্বার বেশি পেতে পারে তোমার থেকে, ঠিক না? তাহলে এরকম যদি একজন যদি 5টা কোশ্চেনে তোমার থেকে 5 নাম্বার বেশি পেয়ে যায়, তাহলে 2 গ্রুপে মিলে 10, 2 পেপারে মিলে 20 নাম্বার, তো সে এমনিতে বেশি পেয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ বলো। স্যার আমাদেরকে শেগুফতা ম্যাম বলেছিল যে ইউরিনারি ব্লাডার বা ইউরেটারের স্যার ক্ষেত্রে যদি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আসে তাহলে স্যার 2টা ছবি দিতে, একটা স্যার ডিস্টেন্ডেড আর একটা হচ্ছে রিল্যাক্সিং ফেজে। স্যার এইভাবে দুটোই দিব স্যার? ম্যাডাম বলে থাকতে 2টি দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কারণটা কি, তুমি যদি ইউরিনারি ব্লাডারে যদি একটা ছবি দাও, তাহলে তুমি লিখে দিবা নিচে ফিগার হচ্ছে স্ট্রাকচার অফ ইউরিনারি ব্লাডার, ব্রেকেটে লিখতে হবে ডিস্টেন্ডেড অর রিল্যাক্সড, কিছু একটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে তুমি যদি ছবিটা জানো তাহলে তো তুমি 2টা আঁকতেই পারো। যেহেতু ম্যাডাম ইনস্ট্রাকশন দিয়ে দিছে, তাহলে তোমরা 2টা ছবি দাও বেটার, কারণ ওইটাও তুমি একদম পুরা মার্কই পাবা। আর ট্রানজিশনাল এপিথেলিয়ামের লেয়ারটা একটু খেয়াল রেখো, কয়টা থাকবে লেয়ার? স্যার 3টা লেয়ার। 3টা। আর কেউ? স্যার বেস 4 5 পলিহেড্রাল আর উপরে ডোমসেল। বেসালে একটা, পলিহেড্রালে 4 থেকে 6 আর উপরে ডোমসেল। 4 to 6 দিবা, 4 to 6। আচ্ছা, স্ট্রেটিফাইড স্কোমাস বললে কয়টা লেয়ার? মানে আমি যে ট্রানজিশনাল আর স্ট্রেটিফাইড স্কোমাস আমি যে ডিফারেন্সিয়েট করব, কিভাবে করব? স্যার 3 থেকে 4টা লেয়ার থাকবে? আরে না, মোর দেন 22 লেয়ার। এই জন্য এখানে আমরা লেয়ার গুনি না, খালি ফোটা ফোটা দিয়ে যাই, বা অনেক লেয়ার আঁকি, অন্তত 6টার বেশি আঁকি যদি স্ট্রেটিফাইড স্কোমাস হয়। ক্যারাটিন হলে তো অন্যরকম, আর নন ক্যারাটিনাস হলো আরেক রকম, ঠিক আছে? তাহলে ট্রানজিশনাল 4 to 6, আর ইউরিনারি ব্লাডার বললে যেহেতু এটা ডিস্টেন্ডেড এবং রিল্যাক্স 2টা পজিশনই থাকতে পারে, 2টা ছবি দিয়ে দিলে পাশাপাশি। একটা কথা মনে রাখবা যে আমাদের এই দরকার, আমাদের ডায়াগ্রামেটিক্যালি ছবিটা ঠিক আছে কিনা সেটা। ডায়াগ্রামেটিক্যালি কাট পেন্সিল দা আঁকার পর যদি তোমার সময় থাকে তাহলে তুমি 1টা 2টা তুমি কালার করতে পারো, কিন্তু প্রথম ছিল কলম দিয়ে করলে হবে। লেবেলিং কলম করলে হবে, কিন্তু ওইটা না কাট পেন্সিলের সাথে কলম দিয়ে লেবেলিংটা ভালো লাগে না। হ্যাঁ, তোমার যদি একটা ভালো কাট পেন্সিল থাকে ওইটা দিয়ে সুন্দর দেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, স্ট্রাকচার দেখি কার ড্রয়িংটা একটু বেশি সুন্দর হলো, ওইটা তো একটু মানে টিচারের মনে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে না? অবশ্যই করে হিমেন্ত, যে এই ছবিটা ভালো হয়েছে, স্ট্রাকচারও ঠিক হয়েছে, ভালো হয়েছে। এই ভালো হয়েছে যদি মাথার ভিতরে টিচার ঢুকে যায়, 1-1.5 তো এমনিতেই বেড়ে যায়। আর যদি টিচারের মাথায় ঢুকে যায় এটা খারাপ হয়েছে, এটা ভালো লাগতেছে না, তুমি নিজেও বলবা খারাপ, যেটা খারাপ, তাহলে ওর 1-1.5 মার্ক এমনি তো কমে যায়। তবে অন এন এভারেজ সবকিছু মিলে 90% কাছাকাছি মার্ক ওঠে অ্যানাটমিতে, ঠিক আছে? আমি পরেরটা যাই। জি স্যার। জি স্যার। এইটা একটা কার্ড। হ্যাঁ, তোমরা যে ওরাল যে এক্সামিনেশন দিবা, এটা একটা কার্ড, এটা হলো সফট পার্টের কার্ড, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা তোমাদের এখানে 5টা বিচারে দেওয়া হয়েছে না?
এই যে একটা দেখো মেনলি অ্যাবডোমিনাল ভিসারা, একটা হচ্ছে পেলভিক ভিসারা, একটা হচ্ছে থোরাসিক কেভিটি, একটা হচ্ছে হেড এন্ড নেকের, আর একটা হচ্ছে সিএনএস এন্ড আইবলের। এই পাঁচটা জায়গা থেকে কিন্তু তুমি পাবাই। তাহলে তুমি ধরে নিতে পারো তুমি হার্ট অথবা লাং পাচ্ছ, ঠিক না? তুমি ধরে নিতে পারো ফিমেল রিপ্রোডাক্টিভ জি বা স্যার। ইউরিনারি সিস্টেমের একটা অংশ তুমি পাচ্ছ। তুমি ধরে নিতে পারো তুমি স্পাইনাল কর্ড, আইবল বা ব্রেনের কোন একটা অংশ তোমাকে ধরতে হচ্ছে, কারণ আমি তোমাকে কিন্তু অ্যাবডোমিনাল প্রপার, অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রপার, পেলভিক ক্যাভিটি অর্গান, থোরাসিক ক্যাভিটির অর্গান, হেড এন্ড নেকের অর্গান, আর হচ্ছিল সিএনএস এন্ড আইবলের থেকে আমরা একটা অর্গান। এই বিচার হচ্ছিল 5টা। ওকে, তো এখানে কিছু উপরে টিপস দেওয়া আছে, এতগুলা জিজ্ঞেস করার মতো সময় আমরা পাই না। হ্যাঁ, দেখো এটা অ্যাকচুয়ালি কারিকুলাম থেকেই নেওয়া হয়েছে। হ্যাঁ, এবং কার্ডটা ওইভাবে তৈরি করা হয়েছে, অ্যানাটমিক্যাল পজিশন, পয়েন্টস, আইডেন্টিফিকেশনের টিচার তোমাকে যেগুলো যেগুলো জিজ্ঞেস করবে, এটা কি এটা কি, হ্যাঁ এটা রাইট বর্ডার, কেন রাইট বর্ডার, এরকম। তারপর তার রিলেশন, ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ডেভেলপমেন্ট, হ্যাঁ অ্যানোমালি সহকারে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ অ্যাপ্লাইড বা ক্লিনিক্যাল অ্যানাটমি। ঠিক আছে, এই বিষয়টাতে কারো কোনো কোশ্চেন আছে? কে জেনে হ্যান্ড রেজ করলো? নাই, ঠিক আছে। তাহলে সবকটা আরেকটা কি আছে, জেনারেল অ্যানাটমি এন্ড জেনারেল এমব্রায়োলজি পুরাটা। তাহলে তুমি একটা কথা বলো, এমব্রায়োলজি কোন পার্টে, হার্ড পার্ট না সফট পার্ট? পুরাটা। দেখো আমি তোমাকে যখন বিচারা ধরতেছি তখন সিস্টেমিক এমব্রায়োলজি ধরতেছি না, আবার নিচে কিন্তু আমার জেনারেল, হ্যাঁ নিচে কিন্তু আবার জেনারেল এমব্রায়োলজিটা আলাদা করে আছে। ঠিক আছে, তাহলে এখানে একটা কি থাকতেছে, দুইটা জিনিস, একটা হলো জেনারেল অ্যানাটমি থাকতেছে। আমরা যদি সময় থাকে তাহলে 4টেই ধরার চেষ্টা করি, হ্যাঁ যেই কাটে যেই কটা থাকে। যেরকম তো জানতে প্রাইম মুভার এবং অ্যান্টাগনিস্ট কি, পোর্টাল সার্কুলেশন কাকে বলে তুমি উদাহরণ দিলা, লিম্ফ কম্পোজিশন কি বা লিম্ফ ফরমেশন হয় কিভাবে, নিউরোমাস্কুলার স্পিন্ডল কি, লোকেশন কোথায়, হ্যাঁ স্ট্রাকচার কি, এরকম। তো আমরা এই জায়গাগুলোতে একটু হয়তো শর্ট করি, এত ইলাবোরেটলি কোশ্চেন করতে পারি না, তারপরে 20-25 মিনিট চলে যায় একটা স্টুডেন্টের ক্ষেত্রে। জেনারেল এমব্রিওলজি এই কাটে কি আছে, স্পারমাটোজেনেসিস, ফিটাল মেমব্রেন। তাহলে স্পারমাটোজেনেসিস তোমাকে জিজ্ঞেস করা হইতেছে, স্পারমিওজেনেসিস জিজ্ঞেস করা হইতে পারে, স্টেপ গুলা জিজ্ঞেস করা হইতে পারে, কোথায় হচ্ছে, হ্যাঁ গোনাড, গোনাড কি, ফরমেশন হলে গ্যামেট, গ্যামেটটা কি, এইভাবে তোমার কোশ্চেন গুলা যেতে পারে। আর ডিসেকশন কিন্তু তোমার কার্ডই লেখা থাকে, এই যে দেখো ফেস এন্ড প্যারোটিড রিজন। তাহলে তুমি যখন তোমার কার্ডটা তুলবা তখনই কিন্তু আমি তোমাকে বলে দিব তুমি ফেস এবং প্যারোটিড রিজনটা বডিতে ডিসেকশনটা দেখতে থাকো, তখন ওইখানে গিয়ে আমরা ওইভাবে তোমাদেরকে কোশ্চেন করব। এক্সে ধরো এক্সে লেগে একটা দেওয়া হলো, তাহলে আমরা যে বোনস গুলো আইডেন্টিফিকেশন করতে বলি, সফট টিস্যু গুলো আইডেন্টিফিকেশন করতে বলি, এই বোনস গুলাতে যে জয়েন্ট গুলো আছে জয়েন্ট গুলার নাম জিজ্ঞেস করি, জয়েন্ট গুলা কিভাবে ফর্ম হয় সেটা জানতে চাই, জয়েন্ট গুলার টাইপ কি সেটা জানতে চাই, জয়েন্ট গুলার মুভমেন্ট কি হয়, এটা রেডিওলজিতে আমরা এই জিনিসগুলা জানতে চাই। ঠিক আছে স্যার হার্ড পার্টে কি স্যার এমব্রায়োলজি থাকবে স্যার? আমি হার্ড পার্টে কার্ড দেখাচ্ছি তোমাকে, হ্যাঁ দেখাবো। সফট পার্টের আরেকটা কার্ড দেখো, এই যে দেখো লিভার কিন্তু ফিমেল অর্গান, ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গান দিয়েছে, এটা আমরা পেলভিকে, হ্যাঁ রিপ্রোডাক্টিভ অর্গান গুলো আমরা পেলভিক অর্গানই। 3 নাম্বার দেখো এটা তো লাং পড়ছে, অনেক জায়গায় হার্ট পড়তে পারে, এটা তো আমি র্যান্ডমলি নিয়েছি, হ্যাঁ। তারপর দেখো থাইরয়েড গ্ল্যান্ড, এটা এই যে হেড নেক থেকে আসছে। 5 নাম্বারটা সেরিবেলাম, এটা কি কোথা থেকে আসছে, সিএনএস
এন্ড আইবলের থেকে Brain কোশ্চেন আসছে, ব্রেন আইবল, হ্যাঁ গুড, ঠিক আছে। তারপর এখানে দেখো জেনারেল অ্যানাটমি আছে, জেনারেল এমব্রায়োলজি আছে না? তাহলে এইভাবে এখানে ডিসেকশন দেখো, গ্লুটিয়াল রিজন এন্ড ব্যাক অফ দ্য থাই। হ্যাঁ, কষ্ট লাগে যখন এই ব্যাক অফ দ্য থাই এর মাসেল গুলোর নাম বলতে পারে না, দেখাইতে পারে না, তখন আমি বলি ক্রিকেটাররা বলে যে হ্যামস্ট্রিং এ চোট পাইছে, তাহলে হ্যামস্ট্রিং মাসেল কোনগুলা, তারপরেও থেমে থাকে। তাহলে দেখো রেডিওলজিটা আছে এখানে কি, এক্সরে চেস্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি সফট পার্টের কাটানো দেখালাম। এখন আমরা দেখাবো হার্ড পার্টের, ঠিক আছে। কে জানি কোশ্চেন করলো যে হার্ড পার্টে মানে এমব্রায়োলজি থাকে কিনা, ওসিফিকেশন থাকে। কার দেখো, হ্যাঁ বলো। আমরা যে ডেভেলপমেন্ট অফ এক্সিয়াল স্কেলেটনস এন্ড অ্যাপেন্ডেজেস বা আপার লিম্ব এন্ড লোয়ার লিম্ব স্যার, এগুলো পড়েছে, ওগুলো কি হার্ড পার্টের সাথে ইনক্লুডেড হবে স্যার? অ্যাপেন্ডিক্সের যেগুলো ডেভেলপমেন্ট মানে এগুলো অ্যাকচুয়ালি সবই তোমার শর্ট পার্টে চলে যাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখন মানে তোমরা যে কারিকুলামের মধ্যে আসো এটা পুরাটা তোমার এমব্রায়োলজি শর্ট পার্টে নিয়ে গেছে। এক সময় ছিল জেনারেল এমব্রায়োলজিটা হার্ড পার্টে আর সিস্টেমিক পুরাটা ছিল সফট পার্টে, ঠিক আছে। তোমার এখন ধরো আমরা এই কঠিন গুলা দেই না, যে ডিসেকশন অফ দা পাম্প, ঠিক আছে। তাহলে পামে অনেক মাসেল আছে না, তারপর সোল অফ দা ফুটে অনেক মাসেল আছে, তারপর তাদের রিলেশন আছে, লেয়ার বাই লেয়ার আছে, তখন ওইখান থেকে তোমাকে ডেভেলপমেন্ট ধরতেও পারে, ঠিক আছে। কিন্তু এখানে যেটা হার্ড পার্টে তোমার ওসিফিকেশন, তারপর ওই যে ডেভেলপিং লং বোনের কিছু পার্ট আছে না, এপিফাইসিস, ডায়াফাইসিস, প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার, গ্রোয়িং এন্ড, হ্যাঁ, বোনসের নিউট্রিশন, এই জিনিসগুলা কিছু এখানে আসবে। একদম ডাইরেক্ট তোমার যেটা ডেভেলপমেন্ট ওইটা হার্ড পার্টে আসবে না, ওকে। হ্যাঁ, তাহলে দেখো এখানে দেখো একটা আমরা লং বোন দেই, হ্যাঁ, আর একটা হচ্ছিল অন্য কোন একটা বোন দেই, আর একটা হচ্ছিল এক্সিয়াল স্কেলেটল, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, এইভাবে আমরা মানে জিনিসগুলো ভাগ করি। আর লং বোন একটা থাকবে। আরেকটা কথা বলা আছে অনেক জায়গায় আর্টিকুলেটেড একটা দেই, আর্টিকুলেটেড হ্যান্ড, আর্টিকুলেটেড ফুট, হ্যাঁ, তারপর বেজ অফ দ্য স্কাল, এরকম আসতে পারে। এখানে তো ফ্রন্টাল বোনটা দেওয়ার কারণে ওই আর্টিকুলেটেডটা আসে নাই। নাম্বার 2 নাম্বারটা দেখো, এটা সবচেয়ে সোজা, এটা আমাদের বেশি কোশ্চেন নাই। হ্যাঁ, দেখো তুমি স্কেলেটন মানে কি দিছে, ক্যারেক্টারিস্টিক ফিচার অফ হিউম্যান স্কেলেটন, পার্টস অফ এক্সিয়াল স্কেলেটন, পারো এটার উত্তর? ক্যারেক্টারিস্টিক ফিচার জি স্যার। কি হবে বলো তো উত্তর, বলো। স্টারনাম স্যার, রিবস, স্যার দুইটা ডিভিশন বলবো, Vertebrae. অ্যাক্সিয়াল ডিভিশনের পর হচ্ছে অ্যাপেন্ডিজাল ডিভিশন, তারপর এখান থেকে স্যার ক্রেনিয়াম, তারপর স্যার থোরাসিক, তারপর স্যার ভার্টিব্রাল, এরকম ইনঅমিনেট ডিভিশন বলবো স্যার। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য হিউম্যান স্কেলেটন হচ্ছিল, হিউম্যান স্কেলেটনটা হচ্ছিল এন্ডোস্কেলেটন। এন্ডো মানে কি, এন্ডোস্কেলেটন ওই স্কেলেটন যেগুলা বোনস গুলা মাসেল দ্বারা কভার করা থাকে, ঠিক আছে। ছিলেন। হ্যাঁ, ডিসকানেক্টেড কি এটা দেখাচ্ছিল যে বিডিরেন ইজ আপডেটিং, বুঝছো? আচ্ছা, এখন শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার।
হ্যাঁ, তো ওইভাবে তোমরা এক্সিয়াল স্কেলেটন এবং অ্যাপেন্ডিকুলার স্কেলেটন গুলো পড়বা, ঠিক আছে? স্ক্রিনটা কি দেখা যায়? না স্যার। স্ক্রিনটা না দেখা- স্যার আচ্ছা, আমি শেয়ার করি নি মনে হয়, স্ক্রিন শেয়ারিং। না এখন তো দেখা যাচ্ছে। জি স্যার এখন দেখা যাচ্ছে। জি স্যার, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমার এই স্কেলেটন সম্পর্কে এই কোশ্চেন গুলো প্রায় সেমই। এক্সিয়াল স্কেলেটন নাম বলো, অ্যাপেন্ডিকুলার নাম স্কেলেটনের নাম বলো, লাইন অফ গ্রেভিটি কি, শেয়ার কোনটা? হ্যালো হ্যালো, জি স্যার। শোনা যায়? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এগুলা। তারপর 3 নাম্বারটা দেখো, তোমাকে জয়েন্ট সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, জয়েন্ট জয়েন্ট তোমার থাকবেই। হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে ওকে। দেখো তো, একটা জয়েন্ট শোল্ডার জয়েন্ট, তাহলে এখানে কিন্তু তোমাকে ডিভাইড করে দিচ্ছে কিভাবে ফর্মেটিভ এলিমেন্টস কি, এটা কোন ধরনের টাইপ, এটা স্টেবিলিটি কে মেনটেন করে। হ্যাঁ, এটা কিছু কিছু মুভমেন্ট জিজ্ঞেস করতে পারে যে এই মুভমেন্টটা, ফ্লেকশনটা কে করে, অ্যাবডাকশনটা কে করে, এইভাবে। হ্যাঁ, তো এটা যদি তুমি পারো, কমনই থাকে এই জিনিসগুলা। আচ্ছা স্যার। হ্যাঁ, জেনারেল অ্যানাটমি থেকে তোমার বোনস যে রিলেটেড আছে ওই জিনিসগুলি আমরা এখানে নিয়ে আসছি। দেখো যে অর্গানিক কম্পোজিশন অফ বোন ইজ ফাংশন, ডেভেলপিং লং বোন, হ্যাঁ, ডিফারেন্স বিটুইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, বোনস আর জয়েন্ট সম্পর্কেই চলে আসতেছে। সেল বায়োলজি এন্ড জেনেটিক্স পুরাটা এইখানে, সেল মেমব্রেন, সেল সাইকেল, এই জিনিসগুলা, ক্রোমোজোম, জিন, ডিএনএ এই জায়গাটার মধ্যে আসবে। দেন হচ্ছিল বেসিক টিস্যু, তোমার যে কোনো বেসিক টিস্যু দিয়ে তোমাকে এখানে কোশ্চেন করতে পারে, ঠিক আছে? এগুলা কি বলবো, ফাইব্রোব্লাস্ট, হাইলিন বা ইলাস্টিক কার্টিলেজের মধ্যে ডিফারেন্স কি, এটা একটা কার্ড আমি দেখাচ্ছি। লিডিং যেটা বলছে যে দুইটা থাকে না, তোমাকে আঁকতে হবে। হ্যাঁ, অবশ্যই যার কাছে আঁকবা তাকে কোনো ডিস্টার্ব করবা না, তাকে পারমিশন নিয়ে, উইথ ডিউ পারমিশন এন্ড রেসপেক্ট তুমি এটা আঁকবা। প্রথমে তোমার সবচেয়ে মানে সবার প্রথম খেয়াল রাখতে হবে পয়েন্ট গুলা, তুমি কোন কোন জায়গায় পয়েন্ট নিলা এবং যেই জায়গায় তুমি পয়েন্ট নিলা ওই জায়গাটা তুমি কিভাবে চিনলা, হাউ হ্যাভ ইউ আইডেন্টিফাই দ্য এরিয়া, ওকে, ইন দ্য লিভিং। দেন লাকি স্লাইড তো দুইটা থাকবে, আর একটা হচ্ছিল হিস্টোলজি খাতা। এটা একটা, আমি আরেকটা দেখাই। স্যার এতগুলো সারফেস মার্কিং কিভাবে মনে রাখবো স্যার? আমরা তো এতদিন স্যার কিছু পোরশন মনে রেখেছি, একটা টার্ম একটা কার্ড, কিন্তু এখন স্যার সবগুলা মিলে স্যার অনেক মানে বেশি মনে হচ্ছে। কোনটাকে বেশি মনে হচ্ছে তুমি আমাকে বলো তো? সারফেস মার্কিং স্যার। স্যার অনেক যেরকম বলে একটা বলো বেশি। মানে সবগুলো একসাথে কিভাবে মনে রাখবো স্যার? অনেকগুলা সারফেস অ্যানাটমি আর কি। তুমি যদি ধরো কোনটা তোমার মনে রাখতে ডিফিকাল্টি মনে হচ্ছে বলো। স্যার হাতের যে আর্টারি গুলা থাকে স্যার অনেকগুলা, হ্যাঁ, আর্টারি মোস্ট কমন গুলোই তো দেওয়া হচ্ছে। তুমি আগেরটাতে দেখো, তুমি হার্ট আঁকবা না, হার্টের একটা পোরশন দেওয়া হয়েছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর হচ্ছিল টিবিয়াল আর্টারি দেওয়া হয়েছে, এই তো, আর কি? আবার তুমি দেখো এই যে এটার মধ্যে কি দেওয়া হয়েছে, স্টোমাক। তুমি জানো না তোমার স্টোমাক কই আছে? আরে অ্যানাটমিক্যাল পজিশন ধরতে গেলেই তো স্টোমাক তুমি বলবা পাইলোরিক এন্ড কোথায় থাকতেছে, কার্ডিয়াক এন্ড কোথায় থাকতেছে, মিডেন থেকে কত সেন্টিমিটার কোন জায়গায় থাকতেছে, তুমি তো এমনি বলতেছো। এরকম স্যার মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো শিখবো স্যার আপনি যদি বলতেন স্যার? মোস্ট কমন গুলোই শিখবা, ঠিক আছে? আর তোমরা যদি, আমি বলছিলাম এনি কোশ্চেন থাকলে হয়তো তোমাদেরকে কিছু লিখে দেওয়া যাইতো। জি স্যার সেটাই বলতেছিলাম স্যার। সেটা বলার দরকার নাই, মোস্ট কমন গুলা। শোনো, তোমারও তো আমি টেস্টিসের সারফেস মার্কিং আঁকতে দিব না, দিব? তুমি চিন্তা করতেছো কেন?
এত হাসতেছে কে? একদম রিল্যাক্স থাকো, মোস্ট কমন গুলোই দেওয়া হবে, বুঝছো? আর থোরাসিক ক্যাভিটি থেকে হার্ট লাং তুমি বাদ দিতে পারবা না, এটা তুমি তোমার শিখতে হবে। স্টোমাক তোমার শিখতে হবে, ডিউডেনাম শিখতে হবে, লিভার শিখতে হবে, কিডনি শিখতে হবে। আমার কথা বুঝছো? ইউরিনারি ব্লাডার সাধারণত দেওয়া হয় না, প্রোস্টেট দেওয়া হয় না, ঠিক আছে? তারপরে যে সেরিব্রাম আঁকতে দেওয়া হয় না, তাহলে থাকলোটা কি আমাকে বলো? হাত পায়ে কয়টা এই আর্টারি আছে, সেফালিক ভেন আছে, আর্টেরিয়া ডরসালিস পেডিস আছে, ডরসাল ভেন আছে, এই কয়টা জিনিস আঁকতে শিখবা না? স্যার যেমন থাইয়ের ক্ষেত্রে যে সাইটিক নার্ভ আছে এরকম, ওগুলো কি স্যার দেওয়া হবে? মানে থাই গুলো? সাইটিক নার্ভটা যদি আঁকতে হয় তাহলে এটা অনেক উপরে এক্সপোজড করতে হয়, হ্যাঁ, ওই জন্য আমরা এটা দিই না। কিন্তু ডিসেকশনে গেলে কিন্তু তুমি এটা গ্লুটার রিজন পাইলে কিন্তু তোমার একদম সাইটিক নার্ভে আদ্যপন্ত তোমার সব শিখতে হবে। তাহলে যার জেনারেল নলেজ আছে, আল্লাহ না করুক তার ভাগ্যে যদি পড়ে, সে কিন্তু এটা পারবে। এখন কথা হচ্ছিল সাইটিক নার্ভটার যে অ্যাপেক্স অফ দ্য পপ্লিটিয়াল ফোসাতে গিয়ে যখন এটার ডিভাইড হয়ে যায়, ডিভাইড হয় না কমন পেরিনিয়াল আর টিবিয়াল, জি স্যার। তখন এখান থেকে Yes. তোমার শুরু হবে যে তুমি কমন পেরিনিয়াল নার্ভ আঁকো বা টিবিয়াল নার্ভ আঁকো, ঠিক আছে? যেগুলো অবভিয়াসলি তুমি পারবা। এই জন্য দেখো তোমাদের লিভিং অ্যানাটমিতে ক্লাস বা আইটেম কিন্তু খুব কম, একবার মানে একেই দেখা যায়। মানে সমস্ত অ্যানাটমি মানে মোস্ট কমন গুলা সারফেস মার্কিং তোমরা যদি হোস্টেলও এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের উপরে যদি প্র্যাকটিস করো, একটা সন্ধ্যা ব্যয় হবে, একদম তোমার পুরো প্রফের প্রিপারেশন হয়ে যাবে, এবং 6 মাসের মধ্যে আর দেখতে হবে না, একদিন প্র্যাকটিস করলে। ওকে, অত ডোন্ট ওরি অ্যাবাউট দিস, কারণ ওরিড হওয়ার উপরে আরো অনেক লস অফ কোশ্চেন আছে, ঠিক আছে? জি স্যার। স্যার সারফেস মার্কিং কি এক্সটার্নাল থাকে? অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কি, প্রত্যেকটা কম্পোনেন্টই এক্সটার্নাল এবং ইন্টারনাল অবজার্ভ করবে, কোশ্চেন করবে এবং মার্কিং করবে। তো আমরা অনেক সময় সময় বাঁচানোর জন্য দেখো এতগুলা লেখা, ঠিক না? এগুলা থেকে কোশ্চেন করতে করতে তাহলে আমরা ওই একজনকে পরীক্ষা নিতে থাকলে আরেকজন তোমার সারফেস মার্কিং ওগুলাতে চলে যায়। তবে এটা ডেফিনেটলি কোনো ক্লিয়ার কাট নাই যে এটাই এক্সটার্নাল নিবে ওইটাই ইন্টারনাল নিবে, বাট ইউ হ্যাভ এ মানে কি বলবো, বলে না যে ক্রিকেট খেলে নিজের মাঠে খেলতেছি, বুঝো? এটা জি স্যার। নিজের মাঠে খেললে কি বেনিফিট নাকি বেনিফিট না? স্যাররা বেশি নাম্বার দিয়ে দেয় আমাদেরকে। হ্যাঁ, নিজের স্যার, মাঠে খেললে সেগুলো ম্যাডামের কারণে স্যার একটু আমরা ব্যাক হোম অ্যাডভান্টেজ। হ্যাঁ, হোম অ্যাডভান্টেজ, তোমাদের হোম অ্যাডভান্টেজ পুরাই আছে, ঠিক আছে? অর্থাৎ ডোন্ট ওরি, আমরা পড়ালেখার সময় যতই বকা দেই, নিজেদের সন্তান হিসাবে বকা দেই, এগুলা আমরা পরীক্ষার সময় কেউই কোনোটাই মনে রাখে না, Yes, বল। ঠিক আছে? এবং Yes. একদম আমাদের আপ্রাণ চেষ্টা থাকে তোমাদেরকে পাশ করানোর, যেহেতু আমরা পড়িয়েছি, তুমি পাশ করলে অবশ্য আমারও ক্রেডিট। এত পার্সেন্ট যদি যত বেশি পার্সেন্ট পাস করবে, এটা টিচারেরও ক্রেডিট, শুধু স্টুডেন্টের ক্রেডিট না, এটা টিচারেরও ক্রেডিট। আর স্টুডেন্ট বেশি ফেল করলে এটা টিচারেরও ডিসক্রেডিট। তা আমরা আপ্রাণ চেষ্টা করি তোমাদেরকে পাস করানোর জন্য। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমরা রিটেনে যে কোশ্চেনের আনসার গুলা দেখাইলাম, ওগুলাকে পাস করাইতে জাতির কাছে আমাদের বিবেকে বাধা দেয়, ওই ক্ষেত্রে তারাই ফেল করে। বাইরে গিয়ে হয়তো অনেক কথা বলতে পারে যে আমি এটা লিখছি, এত পাতা লিখছি, আমি এত কথা বলছি, আসলে সে যা লিখছে এবং যা বলছে সব ভুল বলছে, ওই ক্ষেত্রে তারা ফেল করে। একটা জিনিস মনে রাখবা, কার্ড এবং টার্ম ফাইনালের থেকে প্রফেশনাল পরীক্ষা ইজি, ঠিক আছে? সো বেস্ট অফ লাক। এনি কোশ্চেন? If you have any question, you can go for that. স্যার স্পাইনাল কর্ডের স্যার স্পাইনাল কর্ডের হেভি সেকশনের ক্ষেত্রে
স্যার কি আমরা নিউক্লিয়াস এবং ট্র্যাক্ট এগুলো কি দেখানো লাগবে স্যার? আমি কোশ্চেনটা বুঝি নাই ইশতিয়াক। স্যার আমাদেরকে ড্র এন্ড লেবেল হেমি সেকশন অফ স্পাইনাল কর্ড এট ডিফারেন্ট লেভেল, তো এই কোশ্চেনের আনসারের ক্ষেত্রে স্যার আমাদেরকে কি ট্র্যাক্ট এবং নিউক্লিয়াস দেখানো লাগবে কিনা? হ্যাঁ, কারণ তুমি যখন হেমি সেকশনের এটা আঁকবা ওখানে আসছেই তো তাই, মানে তুমি তো হোয়াইট ম্যাটার আর গ্রেট ম্যাটার বলে ছেড়ে দিতে পারবা না, পারবা? না তাহলে স্যার। তোমাকে এই পুষ্টীয় কলাম দিয়ে কি যায়, লেটার কলাম দিয়ে কি যায়, ইন্টারনেট মানে এই জিনিসগুলো তোমাকে লেবেলিং করতে হবে, স্যার ট্র্যাক্ট গুলো দেখানো লাগবে। দেখানো লাগবে, দেখানো লাগবে। নিউক্লিয়াস দেখানো লাগবে স্যার, নিউক্লিয়াস। নিউক্লিয়াস ওরকম দেখানো লাগবে না, স্পাইনাল কর্ডে না, ঠিক আছে? কিন্তু আচ্ছা। স্পাইনাল কর্ডে তোমার হচ্ছিল মেইন হচ্ছিল ট্র্যাক্ট গুলা তোমাকে দেখাইতে হবে। এখন তুমি যদি মনে করো যে তোমার মিড ব্রেনে আমি বললাম, হ্যাঁ, এট দ্য মিড ব্রেন ড্রয়িং লেভেল এ সেকশন অফ মিড ব্রেন এট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস, তাহলে তোমার চিন্তা করতে হবে যে আমার সুপিরিয়র কলিকুলাস থেকে কি কি নিউক্লিয়াস আছে বা আছে, হ্যাঁ, ঠিক আছে? এটা একবার দুবার প্র্যাকটিস করলে মনে থাকে। আর স্নেলে তো লেখা থেকে ছবিই বেশি, আর অর্ধেক পৃষ্ঠা তো ভরা আছে খালি অ্যাপ্লাইড আর কোশ্চেন দিয়া, পড়া তো কম। তাহলে ওই ছবিগুলো যদি দেখো এবং কিছু কিছু যদি আঁকো, কমন গুলোই তো আসে, ঠিক আছে? স্যার পেপার ওয়ানে কঠিন লাগে মানে একটু মানে যদি শর্ট করে মানে একটু সাজেশন দেওয়া যেত স্যার। পেপার ওয়ানে রিটেনের জি স্যার, রিটেনের পেপার ওয়ানে কি সাজেশন চাও? জেনারেল হিস্টোলজি, এমব্রায়োলজি, তো তারপর স্যার যে সিএনএস হেড নেকে স্যার একটু মানে বেশি সিএনএস স্পেশালি স্যার বেশি কনফিউশন লেগে যায়, তারপরে এমব্রায়োলজি, হিস্টোলজি স্যার। না, জেনারেলে এমব্রায়োলজি বলতে জেনারেল এমব্রায়োলজি, জেনারেল এমব্রায়োলজিতে তোমার কি আছে তাই তোমার ওইটা জানতে হবে, ঠিক না? এই প্লাসেন্টা পর্যন্ত তুমি যদি পড়ো, হ্যাঁ, তুমি তো ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, তারপর থার্ড টু 8 উইক, তারপর 8 উইক টু বার্থ, এতটুকু যদি তুমি পড়ো তাহলে তোমার এখানে কি কি আছে, তোমার নটোকট আছে, নিউরাল টিউব আছে, গেস্টুলেশন আছে, অর্গানোজেনেসিস আছে, ফার্টিলাইজেশন, যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এই তো মানে এই জিনিসগুলাই। এখন কোশ্চেন তো আর আমি করি না, যারা করে আবার ডেসক্রিপশন করবা। দেখো, নেম দ্য পার্টস অফ দ্য প্লাসেন্টা, তাহলে এটা কার থেকে আসছে? জেনারেল এমব্রায়োলজি থেকে আসছে। লিস্ট দ্য ডেরিভেটিভস অফ এন্ডোডার্মাল জার্ম লেয়ার, ব্রড হেডিং এ লিখবা, ঠিক আছে? লিস্ট দ্য ডেরিভেটিভস অফ, তাহলে এটা কোথা থেকে আসছে? দেখো, পার্টস এন্ড ফাংশন অফ প্লাসেন্টা থেকে কিন্তু লিস্ট দ্য ডেরিভেটিভস অফ এন্ডোডার্মাল জার্ম লেয়ারের কিন্তু মার্ক কম, ঠিক না? তাহলে মার্কটার দিকে খেয়াল রাখবা, কোন কোন দিকে খালি লিখতেই থাকবা না। 4 নম্বর কোশ্চেনটা দেখো, ক্লাসিফাই জয়েন্ট উইথ এক্সাম্পল, ড্র এন্ড লেবেল এ সাইনোভিয়াল জয়েন্ট, তাহলে এটা জেনারেল থেকে আসলো না, এটা জেনারেল অ্যানাটমি থেকে আসছে। ওই যে হেবাসিয়ান সিস্টেম অফ দ্য কম্প্যাক্ট বোন, জেনারেল হিস্টোলজি বলো বা যেটি বলো, এন্ড পার্টস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, কোনটা কঠিন মনে হইতেছে? এই যে এক্সপ্লেন, তুমি মনে করতে পারো এটা সিস্টেমিক থেকে আসছে, ইউরিনারি ব্লাডার ইজ লাইন বাই ট্রানজিশনাল এপিথেলিয়াম, এটা অ্যাকচুয়ালি জেনারেলের এপিথেলিয়াম টিস্যু ধরে তোমাকে এই কোশ্চেনটা দিচ্ছে। বোনসে তোমরা ক্লাসিফিকেশন করো না, নিউমেটিক বোন, ফ্ল্যাট বোন, ইরেগুলার বোন, নিউমেটিক বোন, তো ওইটা ধরে এই নিউমেটিক বোনের কোশ্চেনটা দিচ্ছে। আর সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট ইজ কল্ড উইক অফ টুস, এটা আবার জেনারেল এমব্রায়োলজি থেকে আসছে। জেনারেল হিস্টোলজি মানে ফার্স্ট টার্মে যেটা পড়ছো তোমরা, এই যে স্কেলেটাল এবং কার্ডিয়াক মাসেলের মধ্যে ডিফারেন্স, স্ট্রাকচার এন্ড ফেট অফ ব্লাস্টোসিস্ট, জেনারেল এমব্রায়োলজি, এই তো জেনারেল। একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, যেমন ড্র এন্ড লেভেল ডিফারেন্ট হিস্টোলজিক্যাল স্ট্রাকচারস, ওখানে স্যার মানে আমাদেরকে নাম্বার পাওয়ার ক্ষেত্রে আমরা কতটুকু মানে ফ্লেক্সিবল থাকি স্যার, চান্স কেমন ওখানে? মানে আমি যদি একটা স্যার নরমাল এরকম ড্র এন্ড লেভেলের কোশ্চেন
ছাড়া এরকম যদি স্যার হিস্টোলজি ড্রয়িং এর কোশ্চেন অ্যান্সার করি, তাহলে স্যার মানে কোনটার ক্ষেত্রে আমার নাম্বার পাওয়ার চান্স? আচ্ছা, তুমি যদি হিস্টোলজি কোনো কিছু ড্র এন্ড লেবেল থাকে, মানে এখানে হচ্ছিল দুইটা জিনিস। হ্যাঁ, প্রথম হচ্ছিল তুমি যেই জিনিসটা আঁকতেছো ওইটা যদি টিউবুলার স্ট্রাকচার হয়, তাহলে এখানে লেয়ার্স কয়টা আছে, লাইনিং কি আছে, এবং লেয়ার্স গুলা অ্যারেঞ্জমেন্ট কি আছে, এই জিনিসটা দেখা হয়। ঠিক আছে, তুমি ইউরেটার আঁকলা আর লাইনিং দিলা কলাম না, তোমাকে নাম্বার দিবে? দিবে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যার এই ক্ষেত্রে লাইনিং, লেয়ার্স বা সেল টাইপের ভিতর ঠিক না, তাহলে রিলেটেড কিন্তু, আর দিলেও মানে তাহলে সে পারবে না। আর যে ছাত্রটা অনেকে করে এরকম যে স্যার এটা কঠিন পড়ে যাচ্ছে, আমি পারবো না, আমি চেঞ্জ করি। ঠিক আছে, তো চেঞ্জ করলে কি হয় কি, তার নিজের ভিতর পরীক্ষাটা তো একটা টেনশন। হ্যাঁ, আমাকে বসালে আমি টেনশন ফিল করব, তাহলে এই যে নার্ভাসনেসটা তার আরো বেড়ে যায়। বেটার নট টু চেঞ্জ। হ্যাঁ, কারণ আমরা একটা ছাত্র আমার 5টা বিচারা থাকলে 5টিই ভালো পারবে, এটা আমরা আশা করি না, ভুল হইতেই পারে। ঠিক আছে, কিন্তু একটা খারাপ পারলে আরেকটা দেশে ওভারকাম করবে, এটা আমরা আশা করি। ওকে স্যার, হুম 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 পেলভিক ক্যাভিটি থেকে মানে কি কি বিষয় থাকতে পারে? পেলভিক ক্যাভিটি অ্যাকচুয়ালি কি, এটাকে আমরা পেলভিক ক্যাভিটি বলতেছি, আসলে এটা জেনিটো ইউরিনারি সিস্টেম থেকে আমরা এই কোশ্চেন গুলো আনি। এখানে তোমার কিডনিটা থাকতে পারে, মানে কিডনি থাকলে তো আমাদের দুইটা গ্রেট ভেসেল থাকে, অ্যাবডোমিনাল এওরটা আর ইনফেরিয়র ভেনা কাভা, সাথে ইউরেটার থাকে। আরটা হচ্ছে ফিমেল পেলভিস থাকতে পারে। ফিমেল পেলভিস থাকলে ওই রিলেশন গুলা দেখাইতে হয়, পাস গুলা বলতে হয়, ইউটেরাস, ইউরিনারি ব্লাডার, রেকটাম, এরকম ভাবে দেখাইতে হয়, তখন ওটা ফিমেল পেলভিক অর্গান হিসেবে চলে যায়। আবার অনেকে শুধু ইউটেরাসও পড়ে। ঠিক আছে, তাহলে পেলভিক অর্গান বলতে অ্যাকচুয়ালি আমরা জেনিটো ইউরিনারি সিস্টেমটা কি ওই জায়গাটার মধ্যে আমরা ফেলি। এখন তোমার পেলভিক পড়ে গেছে, এখন তুমি যদি বলো যে আমাকে কেন রেকটাম ধরলো, তাহলে তুমি ইউটেরাসের পিছনে রেকটাম অ্যানাল ক্যানাল, ফিমেল পেলভিসটা যদি দেখো, পেলভিক ক্যাভিটিটা, তাহলে ওইখানে তোমার কি জিজ্ঞেস করতে পারে না, টুকটাক রিলেটেড আসলে তো জিজ্ঞেস করবে, পাউচ অফ ডগলাস জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ, তারপর রেকটাম জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, কিন্তু ওটা পেলভিক অর্গান হিসেবেই যাবে। আর কারো কোনো কোশ্চেন? ওকে, মনে হয় কোশ্চেন নাই কারো। হুম, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম, বেস্ট অফ লাক, রিল্যাক্স, একদম খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো হবে। জি স্যার, দোয়া রাখেন স্যার। ওকে, দোয়া থাকবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো।
স্যার ফিগার মার্কিং এর ক্ষেত্রে যেগুলো দেখা যায় স্পাইনাল কর্ডের কথাই যদি বলি, এখানে অনেকগুলো মার্কিং করতে হয়, নিউক্লিয়াস, কর্ড গুলো, ট্র্যাক্ট গুলো। তো এইসবের ক্ষেত্রে আমরা কি জাস্ট এক সাইডেই মার্কিং করতে হবে নাকি দুই সাইডেই মার্কিং করা যাবে? তুমি যদি এক সাইডে করতে পারো করো, কিন্তু এরকম করে ফেলো না যে এক সাইডে একদম একটা সাথে আরেকটা লেগে লেগে গেল, ওইটা করো না আর কি। একটা লাইনের সাথে আরেকটা লাইন লেগে লেগে গেল, এটা কিন্তু তুমি যদি ছবিটা মাঝখানে প্লেস করো, মানে পেজের মাঝখানে এক সাইডে প্লেস করো, তাহলে কিন্তু তুমি টান দিয়ে দিয়ে তোমার যদি প্র্যাকটিস থাকে তাহলে তুমি ওই লেবেলিং গুলা দূরে দূরে করতে পারো, তবে দুই সাইডেও লেবেলিং করতে পারো। ঠিক আছে, মানে এক সাইড থেকে ফিগারের উপর দিয়ে টেনে নিয়ে আরেক সাইডে মার্কিং করার চেয়ে দুই সাইডে করলেও তোমার কোনো সমস্যা নাই, ওটা দেখতে আরো সুন্দর দেখা যায় যদি তোমার সেন্ট্রালি তুমি ছবিটা আঁকতে পারো ঠিক মতো। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার আমরা তো স্যার রিটেনের জন্য প্রিভিয়াস কোয়েশ্চন গুলাই পড়তেছি স্যার, সেক্ষেত্রে স্যার আমরা কয় বছরের প্রশ্ন পড়া উচিত? অ্যাকচুয়ালি প্রিভিয়াস কোশ্চেন তোমরা পড়তেছো এটা ঠিক আছে, এখন যেই টিচার কোশ্চেন করেন ওনার কাছে কি প্রিভিয়াস এর কোশ্চেন থাকে না? কোশ্চেন কি মুখস্থ রাখা যায় না। তাহলে আমরা লেকচার গ্যালারিতে যেগুলা ডেলিভার করি, যেইগুলা টপিকস নিয়ে তোমাদের সাথে আমরা ডিসকাস করি ওগুলা রিলেটেডই থাকবে। এখন ওইটাই যেহেতু একই জিনিস বারবার প্রতি বছর পড়ানো হচ্ছে, হয়তো প্রিভিয়াস কোশ্চেন থেকে এটা কমন পড়ে যাচ্ছে, কিন্তু যারা কোশ্চেন করতে বসেন ডিন অফিসে বা ইউনিভার্সিটিতে, তাদের কাছে কিন্তু পুরানো কোশ্চেন সাপ্লাই থাকে না বা কোশ্চেন মুখস্থ থাকে না, কিন্তু জিনিসগুলা টপিকস গুলা তো তাদের মাথায় থাকে, ওইখানে ওইটাই বানানো হয় আর কি। এই তো প্রিভিয়াস কোশ্চেন থেকে সাধারণত মোটামুটি কমন পড়ে, তবে একটা দুইটা কোশ্চেন যদি এদিক সেদিক চলে যায় তোমরা মাথা গরম করো না, ঠিক আছে? কারণ তোমাকে দুইটা অপশন বেশি দেওয়া আছে, তুমি 5টা আনসার করবা, সো ডোন্ট ওয়ারি। ওকে, জি স্যার। আমাদের হিস্টোলজি খাতা কবে সাইন করানো হবে? এটা ম্যাডাম ডেট দিবে, আজকে আমরা ডিসকাশন করেছি, কারণ তোমাদের যারা ক্লিয়ারেন্স পায়নি তারা আজকেও আমাদেরকে বহুত ঝামেলায় ফেলতেছে, বাবা মা নিয়ে এসে কান্নাকাটি করতেছে, তো ওদেরকে আরেকটা পরীক্ষা নেওয়া যায় কিনা, নিয়ে ছেড়ে দেওয়া যায় কিনা ওইটা আমরা ট্রাই করতেছি, বাট তাদেরকে পরীক্ষা দিয়ে পাশ করেই তোমাদের এতে বসতে হবে আর কি। তোমাদের অ্যাসাইন টিচার দেওয়া হবে খাতাগুলো দেখার জন্য, তোমরা তোমাদের পড়ালেখার ফাঁকে ফাঁকে একটা দুইটা করে এঁকে টেকে তোমরা এটা কমপ্লিট করে রাখো, ঠিক আছে? ওকে, এনি কোশ্চেন? নাই? নো স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বেস্ট অফ লাক। হ্যাঁ, বেস্ট অফ লাক, ভালো থেকো।